তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রথম প্রতিবন্ধকতা ছিল পঞ্চদশ সংশোধনী 15th অ্যামেন্ডমেন্ট। 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 13th অ্যামেন্ডমেন্টকে বিলুপ্ত করা হয়। 13th অ্যামেন্ডমেন্ট ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রচলন যার মাধ্যমে করা হয়েছিল সেটা হচ্ছে 13th অ্যামেন্ডমেন্ট। সুতরাং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 13th অ্যামেন্ডকে বিলুপ্ত ঘোষণা করা হলো। হাইকোর্ট ডিভিশন কদিন আগে যে জাজমেন্ট দিলেন পঞ্চদশ সংশোধনীর বিষয়ে, সেখানে তিনি তার অনেক অবজারভেশনের মধ্যে ফাইন্ডিংয়ের মধ্যে একটা ফাইন্ডিংস হচ্ছে যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ত্রয়োদশ সংশোধনীর যে বিলুপ্ত করা হয়েছিল সেটা আনকনস্টিটিউশনাল, এবং সেটার পক্ষে তিনি হাইকোর্ট যেটা যুক্তি দেখিয়েছিলেন যে 13th অ্যামেন্ডমেন্ট যেটি ছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে নির্বাচন পরিচালনা করা, সেই ব্যবস্থাটা এমনভাবে আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের মানুষের মধ্যে ঢুকে গেছে যেটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করে, সুপ্রতিষ্ঠিত করে। সুতরাং এটি সংবিধানের একটি অবিচ্ছেদ্য অঙ্গ, বেসিক পিলার অফ দ্য কনস্টিটিউশন। এই প্রেক্ষাপটেই 15দশ সংশোধনীর মাধ্যমে ত্রয়োদশ সংশোধনীর যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল সেটাকে অসাংবিধানিক বলা হয়েছে। সুতরাং একটা যে আমি বলবো যে ব্যারিয়ার ছিল, সেই ব্যারিয়ার থেকে আমরা পেরিয়ে এলাম। আর একটা ব্যারিয়ার আছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অ্যাপিল ডিভিশন ত্রয়োদশ সংশোধনীকে অসাংবিধানিক বলে একটা রায় দিয়েছিল, যেটার বিরুদ্ধে রিভিউ পেন্ডিং আছে। রিভিউতে যদি অ্যাপিল ডিভিশন আগের যে রায় দিয়েছিল যে ত্রয়োদশ সংশোধনী অবৈধ, সেটাকে যদি অন্যরকম ভিন্ন রায় দেওয়া হয় এবং সেখানে যদি রিভিউতে বলা হয় যে ত্রয়োদশ সংশোধনী বৈধ, তবে এটা স্বয়ংক্রিয়ভাবে কনস্টিটিউশনে আবার ফিরে আসবে। ফলে নতুন কোনো আইনের প্রয়োজন নেই, নতুন করে সংশোধনে এটাকে স্যাংশন দেওয়ার প্রয়োজন নেই, এটা স্বয়ংক্রিয়ভাবে আমাদের কনস্টিটিউশনের মধ্যে চলে আসবে, আমরা তত্ত্বাবধায়ক ব্যবস্থার মধ্যে আবার ফিরে আসব। সুতরাং আইনি জটিলতা খুব একটা আছে বলে আমি মনে করি না। তত্ত্বাবধায়ক সরকার যে মুহূর্তে চলে গেল, বিলুপ্ত করা হলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, সেদিন থেকে আমি বলবো যে বিগত সরকার স্বৈরাচার হওয়া আরম্ভ করলো। তারা স্বপ্ন দেখা শুরু করলো যে চিরস্থায়ী ব্যবস্থায় তারা ক্ষমতায় থাকবে। সুতরাং সেক্ষেত্রে গণতন্ত্র যেমন পর্যুদস্ত হলো, তেমনি স্বয়ংক্রিয়ভাবেই অটোক্রেসি বা স্বৈরতন্ত্রের জন্ম লাভ করলো, এবং আমাদের সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, ব্যুরোক্রেসি এবং সমস্ত যে নিরাপত্তা বাহিনীতে যারা আছে তাদের যে ডিসিপ্লিনারি ফোর্স হিসেবে তারা প্রতিষ্ঠিত ছিল, সেটার আবরণ সম্পূর্ণভাবে ভেঙে যাওয়া শুরু করলো। আমরা নৈতিকভাবে বিপর্যয়ের সম্মুখীন হলাম, এবং এটার একমাত্র কারণটি হচ্ছে যে চিরস্থায়ীভাবে ক্ষমতার একটা যে রাস্তা বিগত সরকার পেয়ে গেছিল, তার ফলে এই সমস্ত বিপর্যয় সৃষ্টি হয়েছিল। যেটা খুব বেসিক যে প্রয়োজনগুলো ছিল আমাদের, সেটা হচ্ছে প্রথম হচ্ছে 7 খ এই দুটোকে বাতিল ঘোষণা করা হলো। একটি হচ্ছে এক্সটার্নাল ইউজারপার অফ পাওয়ার, যদি অসাংবিধানিকভাবে ক্ষমতায় কেউ আসার চেষ্টা করে এবং তার যে ফলাফল সেটা 7 কতে ছিল। 7 খতে ছিল যে ফান্ডামেন্টাল রাইটের ব্যাপারে আর নতুন কোনো সংযোজন করা যাবে না। পঞ্চদশ সংশোধনীর ব্যাপারে আর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল যে ত্রয়োদশ সংশোধনী, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনার যে নীতি ছিল, বিধান ছিল, সেটাকে অবলুপ্ত করলো হাইকোর্ট, সেটাকে আনকনস্টিটিউশন বলল। আর একটা হচ্ছে রেফারেন্ডাম, গণভোট। 142 ধারায় যে গণভোটের বিধান ছিল, গণভোট হচ্ছে প্রথমে সংসদ যদি মনে করে কনস্টিটিউশনের কোনো পরিবর্তন করবে, তবে 2/3 মেজরিটি দিয়ে সংশোধন করবে, তারপর সেটা রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয়। এবং তারপরে যদি রাষ্ট্রপতি সম্মতি দেন বা না দেন, যাই হোক 7 দিনের মধ্যে, তো সেই ক্ষেত্রে বিষয়টা জনগণের কাছে চলে যাবে, ভোটের আকারে চলে যাবে। এবং সেটা এই অতীত থেকে ছিল এই কারণেই যে গণভোট হচ্ছে মানুষের আলটিমেটলি বাংলাদেশের কনস্টিটিউশনের 7 ধারায় বলে দেওয়া আছে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা জনগণের। কনস্টিটিউশনের সমস্ত যে বিধানগুলো আছে সেটা জনগণের স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে। এখন যদি কোনো
সিদ্ধান্ত পরিবর্তন হয় কনস্টিটিউশনের, সেটার জন্য জনগণের একটা বক্তব্য থাকে। সেই জন্যই গণভোটের ব্যাপারটা করা হয়েছিল, কিন্তু বিগত সরকার গণভোটের বিধানটা অবলুপ্ত করে দিয়েছিল, যাতে করে তাদের কাছে জনগণকে না আসতে হয়। জনগণের ইচ্ছা অনিচ্ছাকে তারা সম্পূর্ণভাবে সরিয়ে দিয়েছিল এবং তারা এটাকে কোনো রকম কনসিডারেশন নিচ্ছিল না। হাইকোর্ট ডিভিশন এই যে জাজমেন্ট দিয়েছেন, সেই জাজমেন্টে গণভোটকে আবার পুনর্বহাল করেছেন এবং গণভোট সংক্রান্ত যে সংশোধনী ছিল সেটাকে অসাংবিধানিক বলা হয়েছে, সুতরাং গণভোট ফিরে এলো। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে হাইকোর্ট ডিভিশন যে বলে দিলেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী ফিরে এসছে, এটার একটা বিশেষ ইমপ্লিকেশন আছে, একটা বিশেষ গুরুত্ব বহন করে। এটা আমরা প্রথম স্তর পার হয়ে এসেছি। সুতরাং পঞ্চদশ সংশোধনীর তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত যে বিষয়টা ছিল সেটার থেকে এক স্তর আমরা পার হয়েছি, এই কারণেই যে আমরা এখন তত্ত্বাবধায়ক সরকারের পথে চলে আসছি বলে আমরা মনে করছি। দ্বিতীয় হচ্ছে অ্যাপিল ডিভিশন থেকে যে রায়টা আমরা কাঙ্ক্ষিত রায়, সেটা আসার সাথে সাথে আমরা তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে সক্রিয়ভাবে প্রবেশ করব। এখন দাঁড়াচ্ছে হচ্ছে অ্যাপিল ডিভিশন, হাইকোর্ট ডিভিশন পঞ্চদশ সংশোধনীর শুধুমাত্র 4টা বিশেষ বিধানকে রহিত করেছেন, আনকনস্টিটিউশনাল বলেছেন। বাকিগুলো আসলে তেমন গুরুত্বপূর্ণ বা জনগুরুত্বপূর্ণ নয়, সেগুলো আগামী সংসদের কাছে ছেড়ে দিয়েছেন, বিকজ মোরাললেস সেগুলো সবকটি হচ্ছে রাজনৈতিক বিষয়বলী। যেমন ধরেন শেখ মুজিবুর জাতির পিতা থাকবেন কি থাকবেন না, তার প্রতিকৃতি থাকবে কি থাকবে না, আরও বাঙালি জাতীয়বাদ থাকবে কি বাংলাদেশি জাতীয়তাবাদ বা বাঙালি জাতীয়বাদ, সেই বিষয়গুলো অত গুরুত্ব বহন করে না জেনারেলি, বিকজ এগুলো মানুষের ভোটের সাথে সম্পর্কিত না। এগুলো রাজনৈতিক ব্যাপারে, যেটা পরবর্তীকালে সংসদ মনে করবেন সেইভাবেই সেগুলোকে সিদ্ধান্ত নেওয়া হবে। সেগুলো তাই পরবর্তী সংসদের কাছে ছেড়ে দিয়েছে, কারণ যারা আসবেন সংসদে আগামী দিনে যারা আসবেন, তারা প্রত্যেকে জনগণের মনোনীত প্রতিনিধি হবেন এবং ইলেক্টেড কোন পার্টির থেকে হয়েছে বড় কথা না, যারাই সংসদে যাবেন ধরে নেওয়া হবে তারা তাদের কনস্টিটিউয়েন্সি থেকে একজন ব্যক্তিকে প্রতিনিধিত্ব করার অধিকার দিয়েছেন এবং সেই অধিকার বলেই তারা এই রাজনৈতিক সিদ্ধান্তগুলোকে গ্রহণ করতে পারছেন।